তাহলে ন্যাশনাল লেভেলে এখনো নরেন্দ্র মোদীর বিকল্প কিন্তু মুখ নেই। কিন্তু আমি যদি বলো যে জনসমাগমের জায়গা থেকে যদি বিচার করি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও কিন্তু মোদীর জনসভায় বেশি লোক হচ্ছে। মানে মুসলমানদের মধ্যে শুভেন্দুর মতন জনপ্রিয় নেতা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিল কিনা প্রশ্ন তো থাকবে। ফলে 21-এর নির্বাচনে যদি অভিষেকের উত্থান হয়, তাহলে আমি বলবো যে 24-এর নির্বাচনে রাজ্য রাজনীতিতে বিজেপির মুখ হয়ে ওঠা শুভেন্দু অধিকারীর, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এমন কিছু বাকি নেই যেটা প্রচারের, কোনো কিছু বাকি নেই যেটা উনি করেননি। পড়ে কামড়ে পড়ে আছেন তা নয়, মানে একদম বিধানসভা ধরে ধরে উনি প্রচার করেছেন, মিটিং মিছিল থেকে শুরু করে এমনকি বক্তৃতার মধ্যেও দিয়েও একটা সার্বিক মানে মানে উদ্যোগ নিয়েছেন। এমন কোনো ইস্যু নেই তিনি বক্তৃতার মধ্যে বলেননি, এমনকি আমি তোমাদের বাসন মেজে দিব এই কথা উনি বলেছেন। এবার যদি আমি দল হিসেবে দেখি যে শীর্ষ নেতৃত্বরা এই মুহূর্তে লোকসভা ভোটে নেতৃত্ব দিচ্ছেন, যেমন ধরুন সিপিআইএম এর দেখা যাচ্ছে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, মীনাক্ষী, সৃজন। আবার অপরদিকে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার। তারও শাসক দলের তরফে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে নেতৃত্ব হিসেবে কি মনে হচ্ছে এই লোকসভা ভোটের যে নেতৃত্বরা এই মুহূর্তে তারা নেতৃত্বাধীন বা তারা নেতৃত্ব দিচ্ছে, কতটা ফল ছিনিয়ে আনতে পারবে, বা কার নেতৃত্ব এই মুহূর্তে সঠিক জায়গায় একদম সোজাসুজি সেই জায়গায় তীরটা বিদ্ধ করতে সক্ষম হচ্ছে মনে হচ্ছে আপনার? দীর্ঘদিন রাজনীতিতে আছেন, একদম রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার কি মনে হচ্ছে? রাজনীতিতে আছি মানে বিশ্লেষক হিসাবে আছি, হ্যাঁ। প্রত্যক্ষ রাজনীতি তো আমি কখনোই করিনি, করব না। যেটা তোমায় বলা সেটা হলো যে প্রথমত ইম্পর্টেন্ট প্লেয়ার কারা দল হিসাবে। ধরো তৃণমূলের ক্ষেত্রে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মূল, তারা কাণ্ডারি। মমতা বন্দ্যোপাধ্যায় মূলত প্রচার সর্বস্ব জায়গা থেকে প্রচার করছেন, কমিউনিকেশন করছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাংগঠনিক বৈঠক করছেন, বিভিন্ন জেলায় সাংগঠনিক বৈঠক করছেন মূলত। তার সাথে সাথে অল্প বিস্তর রোড শো, কয়েকটা সভা এখন পর্যন্ত করেছেন। তার মানে প্রচার মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের প্রচারের মুখকে মমতা বন্দ্যোপাধ্যায়, সংগঠনের কাণ্ডারিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বিজেপির জায়গা থেকে যদি দেখো, প্রচারের প্রধান মুখকে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে দেখেই লোক আসছে। আর নরেন্দ্র মোদী, ন্যাশনাল লেভেলে নরেন্দ্র মোদী। আর সাংগঠনিক জায়গা থেকে যদি তুমি বলো, তাহলে বিজেপির যারা মানে আরএসএস এর তরফ থেকে অমিতাভ চক্রবর্তীরা আছে, মঙ্গল পাণ্ডে আছেন, এরা সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আছেন, এরা সাংগঠনিক জায়গা থেকে বিজেপিকে সাজানোর চেষ্টা করছে। আর সিপিআইএম এর জায়গা থেকে যদি দেখো, মোহাম্মদ সেলিম নির্বাচনে প্রার্থী হওয়ার ফলে মুর্শিদাবাদ কেন্দ্রে সিপিআইএম দলের এবং সুজন চক্রবর্তী দুজন হেভি ওয়েট, এরা মূলত মানে ক্রাউড কুলার। ফলে মুখ হিসাবে কিন্তু মীনাক্ষী মুখার্জি কাজ করছে, অর্থাৎ প্রচারের মুখকে সিপিআইএম দলের মীনাক্ষী মুখোপাধ্যায়, মানে তিনি মূলত। আর কংগ্রেস দলের ক্ষেত্রে কিন্তু সবেধনে নীলমণি, অর্থাৎ অধীর চৌধুরী প্রচারের মুখ, অধীর চৌধুরী সংগঠনের শক্তি। ফলে অধীর কেন্দ্রিক কংগ্রেস বলা যায় যে চলছে। আমি তোমাকে বলছি ন্যাশনাল লেভেলে যদি তুমি দেখো, তাহলে ন্যাশনাল লেভেলে এখনো নরেন্দ্র মোদীর বিকল্প কিন্তু মুখ নেই। মানে নরেন্দ্র মোদীর নাম শুনেই লোক যাচ্ছে। যে কয়টা জনসভা পশ্চিমবাংলা ইতিমধ্যেই হয়ে গেছে, তুমি দেখবে উপচে পড়ার লোক নরেন্দ্র মোদী। তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে বিজেপির এই প্রত্যেকটা মিটিংয়ে 1.5 থেকে 2 কোটি টাকা খরচা হচ্ছে, কিন্তু লোকগুলোকে আনতে হচ্ছে। 21-এ কিন্তু এত বিপুল সংখ্যক লোক এত দেখিনি। যেটা এবারের নির্বাচনে নরেন্দ্র মোদী বলে বলে গোল দিচ্ছে, এটা কতটুকু ভোটের বাক্সে কনভার্টেড হবে সেটা আরেকটা প্রশ্ন। যে মানে মাঠ ভরলেই ভোটের বাক্স ভরে এমন কোনো নিশ্চয়তা নেই। রাজীব গান্ধী যখন মানে এসছিলেন 87 বিধানসভা নির্বাচনে লাখ লাখ লোক হয়েছিল, কিন্তু ভোটের ফলাফলে দেখা গেল যে কংগ্রেস 41টা সিট পেয়েছে। ফলে ওটা দিয়ে কখনোই বোঝা যায় না। কিন্তু আমি যদি বলো যে জনসমাগমের জায়গা থেকে যদি বিচার করি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও কিন্তু মোদীর জনসভায় বেশি লোক হচ্ছে। এমনকি শুভেন্দু অধিকারী জনসভাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি লোক হচ্ছে। এই জনসমাগমের দিক থেকে এখন পর্যন্ত দক্ষিণবঙ্গে আসলে ছবি পাল্টাতে পারে, কারণ দক্ষিণবঙ্গে 30-35% বহু জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন। উত্তরবঙ্গের মুর্শিদাবাদে কতটুকু জনসমাগম হবে সেটাও দেখার। কিন্তু মানে উত্তরবঙ্গের বিশেষ করে উত্তর প্রান্তের জেলাগুলোতে যে জনসমাগম দেখেছি, তাতে বলা যায় যে তৃণমূলের থেকে বিজেপি অনেকটা এগিয়ে আছে, মানে অন্তত মানুষকে টানার প্রশ্নে।
দিক ভিড়ের দিক থেকে। অন্যদিকে লেফটের জায়গা থেকে যদি দেখো, তুমি আমাকে মাত্র একটা বা দুটো ছবি দেখাতে পারবে যেখানে কেন্দ্রীয়ভাবে লেফট কিছুটা লোক টানতে পেরেছে। মীনাক্ষী মুখোপাধ্যায় একটা দুটো জনসভা ছাড়া কার্যত লেফটের কোনো বড় সমাবেশ নেই। না না, হচ্ছে না মানে দেখো, লোক থাকলে লেফট কি করেনি? লেফট যখন ক্ষমতায় ছিল, তোমরা তখন ছোট, লেফট যখন ক্ষমতায় ছিল, লেফট কেন্দ্রীয় সমাবেশ করে বিরোধীদের প্রথমেই কয়েক গোল দিয়ে দিত। মানে লেফট যখন মানে আমাদের রাজ্যে ক্ষমতাসীন ছিল, তখন তাদের জনসমাগুলো তো লাখ লাখ লোক হতো। তাহলে লেফটের পরিষ্কার করে সেই লেভেলের লোক যদি থাকতো, তাহলে কেন্দ্রীয় সমাবেশ তারা করতেন, আয়োজনও করতেন, মানুষকে দেখাতেন, দেখো ভাই এই লাখ লাখ লোক আমি এনেছি। কারণ এই যে জনসমাগম, এতে ভোটের বাক্সে কতটুকু রিফ্লেক্ট হবে সেই প্রশ্নটা রাখার পরেও বলছি, এই জনসমাগমের মাধ্যমে সাইকোলজিক্যাল চাপ তৈরি করা হয়। এটা দুটো কাজ করে জনসমাগমে। একটা হলো আমার কর্মী সমর্থকদেরকে নিয়ে আসার মধ্য দিয়ে আমার মোবিলাইজ করা, যে ভাই আমার কর্মী সমর্থক আমাদের সাথেই আছে, মানুষ আছে আমার সাথেই আছে। আর এই মানুষের সমাগমের মধ্য দিয়ে আমি বিরোধী পক্ষের মাইন্ড সেট আপে চাপ দিচ্ছি যে আমার দেখো এত লোক হয়ে গেছে, ফলে আমি জিতবো। এবং আজকের দিনে যেহেতু মিডিয়ার একটা রোল আছে, এই জনসমাগমটাকে তোমরা মানে ছবি দেখাচ্ছ, প্রচার করছো, তার মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ আছে। কিন্তু লেফটের যদি লোক যদি গ্রামাঞ্চলে থাকতো, তাহলে কি কোচবিহারে বড় সমাগম হতো না? তাহলে কি মানে আলিপুরদুয়ারে বড় সমাগম তারা করে দেখাতেন না? সেই রকম লোক সেই জেলাগুলোতে নেই এখন। এইটা কিন্তু আমার কাছেও একজন রাজনীতি চর্চাকারী হিসেবে আমার কাছেও খুব বিস্ময়ের। যারা ভালো মানে লড়াকু মানুষ, তারা শেষ পর্যন্ত কিন্তু লড়ে যায়। মানে এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় অনন্য। মানে উনি সার্ভের রিপোর্টে দেখছেন যে কোচবিহার, আলিপুর, জলপাইগুড়ি সিট বা দার্জিলিং এর সিটের জয়ের সম্ভাবনা বিজেপির, কিন্তু 1 ইঞ্চি তিনি জমি ছাড়তে রাজি নন। শেষ বেলা পর্যন্ত তিনি এই লড়াইটা জারি রাখতে চাইছেন। এই কারণেই উনাকে লড়াকু নেত্রী বলা হয়। কিন্তু আমি তোমায় শেষ বিচারে আমি বলবো যে যেভাবে নেতৃত্বের জায়গা থেকে আমি লক্ষ্য করছি, তাতে কিন্তু মানে 2021-এ যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল, কারণ নরেন্দ্র মোদী অমিত শাহ এসেই ভাইপো ভাইপো বলতো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোকাস করে তারা বক্তৃতা করতেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ন্যাশনাল একটা ফিগার হয়ে উঠেছিল 21-এর নির্বাচনে। এই নির্বাচনে কিন্তু আমি বলতে পারি যে বিজেপির অন্দরমহলের মধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী প্রতিষ্ঠা পেল, এবং ক্রাউড পুলার হিসাবে যে শুভেন্দুর খ্যাতি ছিল তৃণমূলে থাকাকালীন, বিরোধী দলে যখন বিরোধী দল হিসাবে তৃণমূল ছিল, তখনও তার মানে শুভেন্দু অধিকারী ক্যারিসমা ছিল। মমতার পরেই সেকেন্ড লিডার হিসাবে তিনি প্রতিষ্ঠিত ছিলেন তৃণমূলে। মানে সামহাউ যতজন তৃণমূল থেকে বিজেপিতে গেছে, এটা কিন্তু প্রতিষ্ঠা মানে একদম মানে 100% প্রতিষ্ঠা পেল যে জনগণকে আনার, জনগণকে চুম্বকের মতন টানার প্রশ্নে বা বক্তৃতা দেওয়ার প্রশ্নে শুভেন্দু অধিকারী কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছেন। এবং তার জনসমাগমগুলোতে যেভাবে তিনি বক্তৃতা করছেন, তার স্টাইল অফ বক্তৃতার যে ইস্যুগুলো তিনি তুলে ধরছেন, মানুষের সাথে তিনি কানেক্ট তৈরি করতে পারছেন। এই যে নেতৃত্বদের মধ্যে শুভেন্দু অধিকারীকে অনেকটাই এই মুহূর্তে মানে এই যে সমাবেশ চলছে তাতে এগিয়ে রাখতে চাই। আবার ওর দুর্বলতা যেটা আছে যে এমন একটা রাজনৈতিক দল করে যে রাজনৈতিক দলের মুসলিম সমাজের সমর্থন নেই। মানে এই শুভেন্দু অধিকারী মানে আমি বলছি তাও বিজেপি রাজনীতির মধ্যে যুক্ত, তো মানে আমি তোমায় বলছি যখন শুভেন্দু শুধু পছন্দ না, শুভেন্দু যখন ছাত্র রাজনীতি ছিল, শুভেন্দু যখন নন্দীগ্রামে ছিল, তখন তো তোমরা দেখোনি শুভেন্দুর পেছনে লাখ লাখ মুসলমানরা ঘুরে বেড়াতো। মানে শুভেন্দুর জনভিত্তিটাই ছিল মুসলিম কেন্দ্রিক। কিন্তু সেই মানে মানে সেই প্রশ্নটা আমি তোমায় রাখছি যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলের রাজনীতি করেছেন, তখন কেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের উদ্ধারের দায়িত্ব দিয়েছিল?
তার কারণ মুসলিমদের মধ্যে শুভেন্দু এতটাই গ্রহণযোগ্য ছিল যে মানে মুসলিম কংগ্রেস বেল যেগুলো ছিল উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, সেগুলো পুনরুদ্ধারের দায়িত্ব তিনি অন্য কোনো নেতাকে দেননি, শুভেন্দু অধিকারীকেই দিয়েছিলেন। মুসলিম সমাজের সাথে শুভেন্দুর বিরাট সম্পর্ক ছিল, কিন্তু যেই মুহূর্তে বিজেপিতে গেছে সেই মুহূর্তে কিন্তু শুভেন্দুর গ্রহণযোগ্যতা অনেকটা কমেছে। মুসলিম সমাজে কার্যত ওর গ্রহণযোগ্যতা খুব শূন্যে এসে থেমেছে, কিন্তু ও সেখানেও থেমে থাকছে না। দ্যাট ইজ মানে এইখানেই আমি বলছি মমতার মতন, মমতার যদি সবচেয়ে মানে 1 নম্বর শীর্ষ কেউ হয়ে থাকে তাহলে শুভেন্দু অধিকারী। তুমি দেখো, আমি তোমাকে এইমাত্র বললাম যে উত্তরবঙ্গের সিটগুলোতে ভালো অবস্থা নেই, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় 1 ইঞ্চি জমি ছাড়ছে না, ওখানে একেবারে পড়ে থেকে লড়াই করছেন। আবার এখানে শুভেন্দু অধিকারী জানে যে বিজেপির রাজনীতির সাথে মুসলিম সমাজ নেই, তারপরেও তুমি যদি শুভেন্দুর বক্তৃতা দেখো, শুভেন্দু যদি মুসলিমদের নিয়ে যে ধরনের কর্মসূচির কথা বলো, ধরো ঈদে আমি একটা বেস্ট এক্সাম্পল দিচ্ছি, একজন সিঙ্গেল বিজেপির নেতা ঈদের দিন আলাদা কোনো মুসলমানদের নিয়ে প্রোগ্রাম করেনি। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে প্রায় 1000 খানিক মুসলিমদেরকে নিয়ে উৎসব পালন করলেন ঈদের দিন। শুধু তাই নয়, ওখানে যে বক্তৃতা করলেন সেখানে বললেন আপনারা তো ভারতবর্ষেরই নাগরিক, আপনারা জাতীয়তাবাদী নেতা, আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। মুসলিম সমাজকে বার্তা দিলেন যে আপনার আর আমাদের মধ্যে, অর্থাৎ বিজেপি এবং মুসলমান সমাজের মধ্যে বিভাজন তৈরি করে রাখছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। এই যে কারণ শুভেন্দু ইলেকট্রাল পলিটিক্সটা জানে, শুভেন্দুর কাছে একদম দিনের আলোর মতন পরিষ্কার যে কোন কনস্টিটুয়েন্সিতে আমি জিতবো, কোনটাতে হারবো। আমি তোমায় বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে দ্বিতীয় ব্যক্তি যিনি নির্বাচনী রাজনীতিটা জলের মতন বোঝেন, আমরা বিশ্লেষক হতে পারি, আমাদের থেকে কয়েক গুণ ভালো বোঝেন। ফলে শুভেন্দুর কাছে খুব পরিষ্কার বার্তা যে পশ্চিমবাংলায় যদি ক্ষমতার পরিবর্তন করতে হয় তাহলে মুসলমান সমাজের মানে সমর্থন অবশ্যই লাগবে। মানে বিজেপির নেতারা আহ্লাদিত হতে পারেন, আরএসএস করা বিজেপির নেতাদের মধ্যে আহ্লাদ থাকতে পারে যে এই আমরা 16টা আসন পেয়ে গেলাম, 17টা আসন পেয়ে গেলাম, কিন্তু 16টা আসন আপনার ব্রেকিং পয়েন্ট হবে না, চেঞ্জ আসবে না। ফলে আরএসএস বা বিজেপি যারা কোর বিজেপি করার নেতা পশ্চিমবাংলায় আছে, ধরো দিলীপ ঘোষ, ধরো আর যারা জগন্নাথ চট্টোপাধ্যায় বা যে সমস্ত নেতা তুমি মঙ্গল পাণ্ডে দেখো, শ্রমিক ভট্টাচার্য, তারা অঙ্ক কষে যে ভাই আরএসএস এর কতটুকু অগ্রগতি হলো, তারা অঙ্ক কষে যে বিজেপি সেকেন্ড পজিশন পেয়েছে, এটাই অনেকটা। কিন্তু শুভেন্দুর তো একটাই এজেন্ডা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে, গদিচ্যুত করতে হবে, রাজ্যে ক্ষমতায় পরিবর্তন আনতে হবে, এবং ক্ষমতায় পরিবর্তন করার জন্য যে মুসলমান সমাজের সমর্থন দরকার, এটা শুভেন্দু অধিকারীর থেকে আর কেউ বেশি বোঝে বলে আমি মনে করি না। যার জন্য ঈদের দিন 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে একটা বিধানসভা কেন্দ্রেই মুসলমানদের নিয়ে আলাদা প্রোগ্রাম হয়েছে, সেটা হলো নন্দীগ্রাম। নন্দীগ্রামে যেভাবে মানে মুসলমান সমাজের কাছে বার্তা শুভেন্দু ঈদের দিন দিলেন, কোথায় অন্য বিজেপির নেতারা তো দিতে পারতেন, দিলেন না কেন? কারণ ইলেকট্রাল পলিটিক্সটা আমি তোমায় বলছি, বিজেপির অধিকাংশ রাজনৈতিক নেতৃত্ব নিয়ে তুমি আলোচনা করছো, মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে ছোট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত, অর্থাৎ গ্রাসরুট লিডার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত দলটাই হলো নির্বাচন কেন্দ্রিক। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন নির্বাচন দিয়ে, শেষ করেন নির্বাচন দিয়ে। কিন্তু বিজেপির ক্ষেত্রে আমি তোমায় বলছি, যারা রাজ্য রাজনীতিতে আছেন, বিজেপির অধিকাংশ নেতাই কিন্তু ইলেকট্রাল পলিটিক্সের বোঝে না। মানে নির্বাচনী রাজনীতির বোঝার মতন ক্ষমতা বিজেপির অধিকাংশ নেতার নেই। ফলে বিজেপি অনেকটাই জয় শ্রীরাম দিয়ে বেরিয়ে যেতে চাইছে, কিন্তু পশ্চিমবাংলায় শুধু জয় শ্রীরাম দিয়ে যে বেরোনো যাবে না, এই সত্যটা শুভেন্দু অধিকারী জানেন যে জয় শ্রীরাম ডেফিনেটলি একটা অ্যাডিং পয়েন্ট, একটা কিছুটা দূর পর্যন্ত আমাদের সাহায্য করবে, কিন্তু জয় শ্রীরামের পরেও সমাজের নানা বর্গের মানুষ পশ্চিমবাংলায় আছে, তার মধ্যে লিবারাল যারা তৃণমূলকে সরাতে চায়, মানে উদারপন্থী, অথচ বিজেপি করে না, তৃণমূলকে সরাতে চায়, তাদেরকে সঙ্গে আনতে হবে। বামপন্থী যারা জানে যে বামেদের পক্ষে তৃণমূলকে সরানো সম্ভব নয়, অথচ তারা বিজেপির মানে এই হিন্দুত্বের রাজনীতি পছন্দ করেন না, তাদের জন্য একটা আলাদা মানে ভাবনা চিন্তা আনা বিজেপির মধ্যে। ফলে উদারবাদী, বামপন্থী, না দেখো দুটো মানে বাস্তবের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমান সবাইকে নিয়ে চলতে পারছে এই মুহূর্তে। শুভেন্দু অধিকারী চেষ্টা করছে, কিন্তু হিন্দু মুসলমান দুটো সম্প্রদায়ের সমান সমর্থন তার নেই। কারণ তিনি যে রাজনীতি করেন সেখানে একটা সিঙ্গেল ওয়ার্ডে যদি কেউ ব্যাখ্যা করে, মানে ইন ট্রু সেন্সে দ্য গুড প্লেয়ার ইন এ ব্যাড টিম,